আসসালামু আলাইকুম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ৯ নম্বর অধ্যায় স্ট্যান্ডার্ড কস্টিং। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে ২ সেট প্রশ্ন থাকে ১৪ নম্বরের জন্য। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আপনাকে অবশ্যই সূত্র আয়ত্ত রাখতে হবে। অধ্যায়ের সবগুলো অঙ্ক সূত্রের মাধ্যমে করতে হয়। সূত্র ব্যতীত এই অধ্যায়ের অঙ্ক করা সম্ভব নয়। তাই আমি যে ক্লাসে যে সূত্রগুলো অ্যাপ্লাই করবো, সূত্রগুলো আপনারা খাতায় লিখে একবারে বাজা মুখস্থ করে ফেলবেন, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে করতে পারবেন। আর এই অধ্যায়ের মধ্যে ৪টা ফরম্যাটের অঙ্ক আছে। এক হচ্ছে মেটেরিয়াল কস্ট, মেটেরিয়াল ভেরিয়েন্স, ২ নম্বর হচ্ছে লেবার ভেরিয়েন্স, ৩ নম্বর ওভারহেড ভেরিয়েন্স, ৪ নম্বরে সেলস ভেরিয়েন্স। এই ৪টা ভেরিয়েন্সের অঙ্ক আছে। এর মধ্যে থেকে মেটেরিয়াল ভেরিয়েন্স বেশি গুরুত্বপূর্ণ। এর থেকে মেটেরিয়াল ভেরিয়েন্স থেকে প্রতি বছর প্রশ্ন করে, এটাকে আপনারা 100% ধরে নিতে পারেন। আর হচ্ছে লেবার ভেরিয়েন্সকে আপনারা 60% অথবা 70% ধরে নিতে পারেন, কারণ লেবার ভেরিয়েন্স থেকে আসে খুবই কম, তবে মেটেরিয়াল ভেরিয়েন্স থেকে 100% প্রতি বছরে প্রশ্ন আসে। তো আজকের ক্লাসে আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব এবং কি যে সূত্রগুলো অ্যাপ্লাই করি সেই সূত্রগুলো আপনারা খাতায় নোট করে সুন্দর করে অনেক বেশি পরে মুখস্থ করে নেবেন। প্রবলেম 1 একটা অঙ্ক আমরা দেখি। এটা হচ্ছে মেটেরিয়াল ভেরিয়েন্সের। আমরা মেটেরিয়াল ভেরিয়েন্সের অঙ্ক শিখবো প্রথমে, যেহেতু এগুলো আসে। তো এটা বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে আসছে। 8 নম্বর কোয়েশন, 8 নম্বর প্রশ্নের মধ্যে 8 নম্বর প্রশ্নে আসছে। এটা দেখেন কি বলছে এখানে, এ বাজেট ইজ প্রিপেয়ার্ড ফর প্রডিউসিং 1000 ইউনিট অফ প্রোডাক্ট। 1000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য বাজেট করছে কত? কি বলছে, বাজেট ইজ প্রিপেয়ার্ড, একটা বাজেট প্রস্তুত করা হয়েছে কার জন্য? 1000 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করার জন্য। আচ্ছা, এই 1000 ইউনিট পণ্য উৎপাদন করার জন্য তারা বাজেট করছে। এখন তাদের কি কি কস্ট হবে আমরা একটু দেখি। দ্য কস্ট অফ 1100 ইউনিট অফ র মেটেরিয়াল, 1100 ইউনিট র মেটেরিয়াল খরচ হয়েছে, ওয়াজ ফিক্সড এট টাকা 1320 টাকা এট দ্য রেট অফ টাকা 1 টাকা 20 পয়সা পার ইউনিট। এই যে তাদের কি হয়েছে, 1100 ইউনিটস র মেটেরিয়াল খরচ হয়েছে, যার মূল্য ছিল কত? 1320 টাকা, আর পার ইউনিট হচ্ছে কত? 1 টাকা 20 পয়সা। আচ্ছা, তার বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট অফ 1120 ইউনিট, প্রকৃতপক্ষে তাদের কত ইউনিট খরচ হয়েছে? 1120 ইউনিট খরচ হয়েছে অফ র মেটেরিয়াল এট দ্য রেট অফ টাকা 1 টাকা 25 পয়সা করে। 1 টাকা 25 পয়সা করে 1120 ইউনিট হয় কত? পার ওয়াজ টাকা 1400 টাকা। তারপর আমাদেরকে রিকোয়ারমেন্ট দিছে ক্যালকুলেট মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এবং কি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এখন আমরা মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স এবং কি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্রটা দেখব, তারপর আরও কিছু বোঝানোর আছে, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা জানি 1 নম্বরে মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং কি স্ট্যান্ডার্ড প্রাইস কোনটাকে বলে? দেখেন, অ্যাকচুয়ালটা কিন্তু আমরা পাচ্ছি, এখানে বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট অফ। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড অথবা অ্যাকচুয়াল যে কোনো একটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, তো এখানে বলছে দ্য অ্যাকচুয়াল কস্ট অফ 1120 ইউনিট। তাহলে স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল ইউনিট, আমাদের ইউনিট অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে কত? 1120 ইউনিট। আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে কত? অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1 টাকা 25 পয়সা পার ইউনিট। আর অ্যাকচুয়াল টোটাল কস্ট হচ্ছে 1400 টাকা। তাহলে প্রশ্নের মধ্যে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা থাকবে স্ট্যান্ডার্ড। তো যেহেতু আমরা অ্যাকচুয়াল পেয়ে গেছি, তাহলে স্ট্যান্ডার্ড উপরে যেগুলো আছে ওইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড এই যে দ্য কস্ট অফ 1100 ইউনিট, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1100 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে পার ইউনিট কত? 1 টাকা 20 পয়সা। আর টোটাল স্ট্যান্ডার্ড প্রাইস অথবা কস্ট হচ্ছে কত? 1320 টাকা। তাহলে এখন আমরা পেয়ে গেলাম। এখন আমরা লিখতে পারি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের ছিল 1100 ইউনিট। 1100 ইউনিট লিখলাম, মাইনাসের মাইনাস। তারপর হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে অ্যাকচুয়াল পরিমাণ, প্রকৃতপক্ষে পরিমাণ হচ্ছে কত ইউনিট? 1120 ইউনিট। আমরা 1120 ইউনিট লিখলাম ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 1 টাকা 20 পয়সা পার ইউনিট। 1 টাকা 20 পয়সা পার ইউনিট আমরা লিখে দিলাম। লেখার পর দেখেন, 1100 থেকে যদি আমরা 1120 বিয়োগ করি, তাহলে মাইনাসের 20 কিন্তু এখানে থাকবে। মাইনাসের 20-এর সাথে 1 টাকা 20 পয়সা গুণ করলে আসবে মাইনাসের 24, কিন্তু এখানে আমরা প্লাসের 24 দিছি। আর ব্র্যাকেটে এ মানে অ্যাডভার্স, মানে আনফেভার অথবা নেগেটিভ ফিগার। আমরা সামনে মাইনাস চিহ্ন দিব না। মাইনাস চিহ্ন যদি মাইনাসের ফিগার আসে, তাহলে আমরা ফিগারটা প্লাসের রাখবো, কিন্তু ব্র্যাকেটে এ দিয়ে দিব। এ মানে হচ্ছে অ্যাডভার্স অথবা আনফেভার অথবা নেগেটিভ ফিগার। এ দ্বারা নেগেটিভ ফিগার বোঝাচ্ছে, মানে মাইনাসের 24। ঠিক আছে, 24-এর সামনে আপনারা মাইনাস দেবেন না, ব্র্যাকেটে এ দিয়ে দিবেন। তারপর
2 নম্বর হচ্ছে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্রটা আমরা একটু দেখি। আমরা জানি মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ সূত্র, আপনারা ভালোভাবে মুখস্থ করবেন, একটু এদিক সেদিক হলে ভুল হয়ে যাবে। তাহলে কি বলছে, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস ছিল আমাদের 1 টাকা 20 পয়সা, 1 টাকা 20 পয়সা পার ইউনিট মাইনাস অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1120 ইউনিট। 1120 ইউনিট আমরা বসিয়ে দিলাম। বসানোর পর এখন দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি, 1 টাকা 20 পয়সা থেকে যদি 1 টাকা 25 পয়সা আমরা বিয়োগ করি, তাহলে মাইনাসের কত থাকবে, মাইনাসের 0.05 থাকবে অথবা 0.5 থাকবে মাইনাসের ফিগার। এই 0.5কে যদি আমরা 1120 দ্বারা গুণ করি 56 আসবে। এটা কিন্তু মাইনাসের 56 আসতো, কিন্তু আমরা প্লাসের 56 লিখলাম, লিখে এ দিয়ে দিলাম অ্যাডভার্স বা নেগেটিভ ফিগারের পরিবর্তে নেগেটিভ, এটাকে নেগেটিভ ফিগার বোঝায় এ দ্বারা, অ্যাডভার্স অথবা আনফেভার অথবা নেগেটিভ ফিগার। ঠিক আছে, তাইলে 56 সামনে আর মাইনাস দিবেন না, ব্র্যাকেটে এ মানে আনফেভার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসে আমরা আরও বেশি অঙ্ক করব। তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখলাম, আজকে ক্লাসে আমরা 2টা সূত্র অ্যাপ্লাই শিখলাম। তো 2টা সূত্র আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স খাতায় লিখবেন, লিখে সূত্রটা লিখবেন, তারপর মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স লিখে এই সূত্রটা লিখবেন, লিখে অনেক ভালোভাবে মুখস্থ করে নেবেন। এবং কি স্টেপ বাই স্টেপ আমরা দেবো। এক ক্লাসে যদি বেশি অঙ্ক করে এবং কি বেশি সূত্র দিই, তাহলে আপনারা আয়ত্তে রাখতে পারবেন না। আজকে 2টা সূত্র অ্যাপ্লাই দিলাম, এই 2টা সূত্র আপনারা ভালোভাবে আয়ত্ত করে নেবেন। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, আরও নতুন কিছু সূত্র অ্যাপ্লাই করব। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতে পারি। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো, আর ক্লাসটা শেয়ার করে দিবেন।